আমার সব সাইড গ্লাস বাইরে ভাঙছিল। ওদের ব্যবহারই ভালো না। এটা প্রতিনিয়ত হচ্ছে, আর এটা আমার মনে হয় কখনো এটা রোধ করা পসিবল না। রং বদলে গোলাপি হলেও পাল্টায়নি অভ্যাস। আশা জাগানো নির্দিষ্ট রঙের বাসও হতাশায় ডোবালো নগরবাসীকে। সরকারি মালিকানা ভিত্তিক কোম্পানি গঠনের তাগিদ। নানা জটিলতায় চালু হচ্ছে না সিলেট বিমানবন্দরে কার্গো সার্ভিস। পণ্য পরিবহনে যোগাযোগ অবকাঠামোর চ্যালেঞ্জও দেখছেন ব্যবসায়ীরা। দ্রুতই চালুর আশ্বাস বেবিচকের। এবং প্রত্যাশার পারদ এড়িয়ে এশিয়ান কাপ বাছাই খেলতে ভারতে গেল বাংলাদেশ দল। টিম ইন্ডিয়াকে হারিয়ে লাল সবুজ ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে চান হামজা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। সংসদে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে প্রস্তাবনা জমা দেওয়া শেষে গণমাধ্যমে কথা বলছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ডক্টর মিয়া গোলাম পারওয়ার। সরাসরি যাচ্ছি সেখানে। বেশ ভালো ভালো কিছু পরামর্শ জনপ্রশাসনে আমরা দেখেছি। বিচার ব্যবস্থার ব্যাপারে, তারপরে নির্বাচনের ব্যাপারে এখানে অনেক প্রপোজাল, নতুন আইডিয়া এসছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আইডিয়া এসছে, সেখানে আমরা আমাদের মতামত দিয়েছি। হাইকোর্টকে আমরা একমত হয়েছি, কিন্তু সেখানে আমাদের কিছু কমেন্টস আছে, কিছু বক্তব্য আছে। হাইকোর্টকে ডিসেন্ট্রালাইজ করার জন্য ডিভিশনাল সিটিতে হাইকোর্টের বেঞ্চের ব্যাপারে ওনাদের প্রস্তাব ছিল, সেখানেও আমরা কিছু মন্তব্য সহকারে আমরা বলেছি। এরকম অনেক কথা আছে। আসলে শর্ট টাইমে তো এত আমরা পক্ষে মতামত দিয়েছি। জনগণকে বিচার মানুষের কাছে নিয়ে যাওয়া, আর এত লক্ষ লক্ষ মামলা পেন্ডিং জট হয়ে আছে, মানুষ তো বিচার পাচ্ছে না। এক একটা মামলা থেকে তার বিচার পেতে 10 বছর, 20 বছর, 30 বছর চলে যাচ্ছে, মানুষ ঘুরছে। তারপর বিচারপতিগণের নিয়োগের আইনের ব্যাপারেও নতুন চিন্তা আমরা ওখানে দিয়েছি। তো সেগুলো আর কি আপনারা দেখতে পাবেন। আমরা জাস্ট আজকে জমা দিতে এসেছি, ফর্মাল জমা, তাই আপনাদের সঙ্গে দেখা হলো। এবং বাংলাদেশ জামাত ইসলামী চায় একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। সেজন্য আমরা সরকারের এই সংস্কারমূলক কাজে কিন্তু সহযোগিতা করছি, এটা হচ্ছে বড় কথা। এবং সেই সংস্কারমূলক কাজে ওই প্রফেসর আলী রিয়াদ সাহেব, কো চেয়ারম্যান, উনি তো বললেন যে এটা একটা টাফ জব, যে সব দলকে একটা ব্যাপারে একমত করা কিন্তু কঠিন একটা জব ওনারা নিয়েছেন। এ ব্যাপারে আমরা ওনাদেরকে কথা দিয়েছি যে আমরা একমত। না, এটার মধ্যে আমাদের সে কোনো প্রসঙ্গ ছিল না, আমরা এই প্রসঙ্গে কোনো কথা বলিনি। পলিটিক্যাল বিষয়গুলো পলিটিক্যাল ময়দানে রাজনৈতিকভাবেই আমরা কথা বলি, এটা এর সাথে রিলেটেড বিষয় নয়। তো আমরা সরকারকে সংস্কার, অন্তত নির্বাচন নিরপেক্ষ করে একটা সুন্দর রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাংবিধানিকভাবে কাঠামোগুলোতে যে সমস্ত তছনছ ছিল, ক্ষমতার ভারসাম্য ছিল না, এগুলোকে ফিরে আনার ব্যাপারে আমরা খুব সমন্বিত করে ভালো কিছু পরামর্শ দিয়েছি। আমরা মতামত দিয়েছি, আমরা রাখার পক্ষে বলেছি, কিন্তু সেখানে আমাদের কিছু ব্যাখ্যা আছে। আস্থা ভোট, বাজেট, এই সম্পর্কে আমরা 70 ধারা অনুযায়ী পার্লামেন্টের মেম্বাররা ভূমিকা পালন করবেন কিভাবে, সেগুলো ওখানে আমরা আলাদাভাবে বলেছি। কমনলি ওটাকে আমরা মেনে নিই, প্রোভাইডেড কিছু কন্ডিশন আমরা দিয়েছি। আর গণপরিষদ নির্বাচনের ব্যাপক কথা, জাতীয় সংসদ নির্বাচন আগে গণপরিষদ মানে কনস্টিটিউশন আবার নতুন করে তৈরি করার ক্ষেত্রে, এই ক্ষেত্রে আপনাদের মতামত এই গণপরিষদ নির্বাচন? হ্যাঁ, গণপরিষদের ব্যাপারে তো 2-3 রকম মতামত আছে। আমরা গণপরিষদটা প্রয়োজন হয় একটা দেশে, একটা নতুন সংবিধান প্রয়োজন হলে একটা কনস্টিটিউয়েন্ট কাউন্সিল গঠন করা হয়, গণপরিষদ। তো সেই কাজটা অনেক সময় পার্লামেন্টও করতে পারে, প্রয়োজন গণপরিষদও হতে পারে, সবটারই সুযোগ সেখানে আছে। তা আমরা এগুলোকে সম্মিলিত করে আমরা মনে করেছি যে আমাদের তো একটা পার্লামেন্ট এখন বিদ্যমান আছে, একটা দল নতুন গঠিত হলে তাদের নতুন কিছু কর্মনীতি, কর্মসূচি, পলিসি থাকতেই পারে, এটা কোনো দোষণীয় বিষয় নয়। সেই ব্যাপারে আমরা আমাদের কিছু মতামত দিয়েছি। গণভোটের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি। এইভাবেই আমরা সংস্কার কার্যক্রমটা হওয়া দরকার আর কি। আমাদের 5ই আগস্টের অর্থাৎ জুলাই অভ্যুত্থানে এই দেশের মানুষের যে চেতনা, এই যে 2000 মানুষের জীবনদান, 30,000 মানুষ আহত হয়েছে, একটা চেতনার ভিত্তিতে তারা জীবন দেয়, ফ্যাসিবাদকে বিজয় দেওয়া। সরাসরি যুক্ত ছিলাম ঐকমত্য কমিশন কার্যালয়ে। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বিকেল 3টায় আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে।
সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। গত 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে কমিশন। প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুদক সংস্কার কমিশনের প্রতিবেদন ও লিখিত সুপারিশের ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানতে চাওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারী সবাইকে চিহ্নিত করার পাশাপাশি কোনো শিক্ষক হামলায় পরোক্ষভাবে ইন্ধন দিয়েছিলেন কিনা তা তদন্তে নতুন 2টি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে হামলাকারীদের বহিষ্কারের সুপারিশ করা হবে, কারো ছাত্রত্ব শেষ হলে বাতিল করা হবে সনদ। এছাড়া বহিরাগত কেউ হামলায় জড়িত থাকলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও থানার মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, কোনো অপরাধী যেন পার পেয়ে না যায় আর কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন শাস্তি না পায় তা নিশ্চিতের মাধ্যমে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। শাকির আহমদের রিপোর্টে বিস্তারিত। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ও বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মাজহারুল কবির শয়নের হামলায় নির্দেশ ও সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির সুপারিশের যে সীমাবদ্ধতা বা যে ঘাটতিটুকু রয়েছে, সেই ঘাটতিটা পূরণ হবে এই তদন্ত কমিটির মাধ্যমে। কাজেই আমরা আশাবাদী থাকতে পারি যে প্রকৃত অপরাধীরা কেউ পার পেয়ে যাবে না। পরোক্ষ নানানভাবে ওনাদের ইনভলভমেন্ট আছে। তো আমার ধারণা এই ফাইন্ডিংসটা আমলে নিয়ে এবং বিভিন্ন সময়ে যে পত্রিকার লেখনী এবং শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ আসছে, এর মধ্যে অলরেডি লিখিত অভিযোগ আসছে বিভিন্ন শিক্ষকদের ব্যাপারে, আমার ধারণা সেইগুলো আমলে নিয়ে কনভেনার তার কমিটির অপর সদস্যদের সাথে বসে একটা টিওআর ঠিক করে নেবেন এবং মেথোডোলজি ঠিক করে নেবেন। প্রক্টর বলছেন, হামলায় জড়িতদের বহিষ্কারের সুপারিশ থেকে অপরাধের ধরন অনুযায়ী শাস্তি দেয়া হবে। তবে অপরাধী কারো ছাত্রত্ব শেষ হলে বাতিল হতে পারে তার সনদ। অন্য প্রতিষ্ঠানের যারা হামলায় অংশ নিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমেই তার শাস্তি নিশ্চিত করা হবে। যার ছাত্রত্ব নেই তার সনদপত্র বাতিল হওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে, নজির আছে। প্রতিবেদনে বলা আছে অন্য প্রতিষ্ঠানের যারা, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সিদ্ধান্তটা জানিয়ে দেবে ওই কর্তৃপক্ষকে এবং অনুরোধ করবে সমরূপ ব্যবস্থা নেওয়ার জন্য। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও জুলাই আন্দোলনে হামলাকারী শিক্ষার্থী ও ইন্ধনদাতা শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, স্বচ্ছ তদন্ত প্রক্রিয়ায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিরপরাধ কারো প্রতি অবিচার না করারও পরামর্শ তাদের। যারা সত্যিকার অর্থে সংঘাত সহিংসতা সৃষ্টি করেছে, নেতৃত্ব দিয়েছে এবং কার সম্পৃক্ততা কতটুকু, এটি বিবেচনা করে কিন্তু আমার সেই ব্যবস্থাগুলো গ্রহণ করলে তখন এই ব্যবস্থার কোনো প্রশ্ন থাকবে না। এছাড়া আবাসন সংকট সহ নানা সমস্যাকে পুঁজি করে ছাত্র সংগঠনগুলো যাতে কাউকে সহিংসতায় ব্যবহার করতে না পারে, সেজন্য শিক্ষার্থীদের এসব সুবিধা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কোনোভাবেই শৃঙ্খলায় আসছে না রাজধানীর গণপরিবহন ব্যবস্থা। বাস রুট রেশনালাইজেশনকে নতুন মোড়কে আনার আশা জাগানো গোলাপি বাসও হতাশায় ডুবিয়েছে নগরবাসীকে। যদিও এজন্য কেবল সরকার কিংবা পরিবহন মালিক শ্রমিক নয়, যাত্রীদের অসচেতনতাকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত আলামিন তুষারের প্রতিবেদনে। রাজধানীর গণপরিবহন খাতকে শৃঙ্খলায় আনতে এতদিন নিয়ম করে বৈঠক করত বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটি, কিন্তু 5 আগস্টের পট পরিবর্তনের পর এখন আর তাও হচ্ছে না। বাস রুট রেশনালাইজেশনকে পাশ কাটিয়ে বেসরকারি উদ্যোগে 6 ফেব্রুয়ারি চালু হয় কাউন্টার ভিত্তিক নির্দিষ্ট রঙের বাস চলাচল। প্রথম রুট হিসেবে আব্দুল্লাপুর হয়ে রাজধানীতে প্রবেশ করা সব বাসের রং নির্ধারণ করা হয় গোলাপি, কিন্তু কদিন যেতে না যেতেই মুখ থুবড়ে পড়ে এ ব্যবস্থা। সব জায়গায় নেই কাউন্টার, তাই ই টিকেটিং ব্যবস্থাও চালু হবার আগেই বন্ধ। আর যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা যেন অধিকার, সঙ্গে বাড়তি ভাড়া আর একে অপরকে দোষারোপ আছেই। গাড়ি চালায় বেতনও পাই নেই, যেদিন একটা কাউন্টার চলছে সেদিন টাকা আর সবই খেয়ে লেছে। পাবলিক টিকিট কাটতেও দাঁড়াই দেওয়া লাগে, এক জায়গায় কাউন্টার আছে আরেক জায়গায় নাই। এর লাগে আমার গাড়ি হেনে রাখা
আমার সব সাইড গ্লাস বাইরে ভাঙছিল। যাত্রীরা নামতে চাবে, ওদের ব্যবহারই ভালো না। ওরা অ্যাকচুয়ালি মুখে বলে একটা, কাজে করে একটা। এই বাংলাদেশের যে একটা যানজটের যে একটা সমস্যা, এটা প্রতিনিয়ত হচ্ছে, আর এটা আমার মনে হয় কখনো এটা রোধ করা পসিবল না। বেশি টাকা আয় করতে মালিক সমিতির সিদ্ধান্ত মানতে নারাজ পরিবহন শ্রমিকরা। সঙ্গে সিটি কর্পোরেশনের অসহযোগিতার অভিযোগ আছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির। কন্ট্রাক্ট যে সিস্টেমটা, এই সিস্টেমটা মালিক এবং শ্রমিকের মধ্যে একজন বিষ পোড়ার মতন হয়ে রয়েছে। সিটি কর্পোরেশনের সাপোর্ট পাচ্ছি না। আমরা কাউন্টার যখন বসাতে যাই তখন আমরা বহুত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মেট্রো রেলের মতো সরকারি মালিকানাধীন কোম্পানি গঠন করে চলতি বাসগুলোকে অধিগ্রহণ করলেই সমাধান আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্টেট ওন কোম্পানি যদি করা হয় সেখানে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকবে। যে বাসগুলোর আসলে ইকোনমিক লাইফ শেষ, অনেকটা লক্কর অবস্থা, আয়ুষ্কাল পেরিয়ে গেছে, কোম্পানি চাইলে এই বাসগুলো কিন্তু ফেস আউট করে ফেলতে পারবে। যেহেতু কোম্পানি তৈরি হবে এবং যারা এখন ব্যবসা করছেন তারা কিন্তু এই কোম্পানির শেয়ার হোল্ডার হতে পারে, তারা সেখানে বিনিয়োগ করবে এবং তখন বাসের যে ফ্লিটগুলি আছে সেটা ধীরে ধীরে কিন্তু আরও উন্নত মানের করা সম্ভব এবং ইকোসিস্টেমটা তখন কিন্তু ঠিক হয়ে যাবে। বিআরটিএর হিসেবে বর্তমানে রাজধানীর 291টি রুটে চলাচল করা বাসের সংখ্যা 9027টি। উন্নত নগরের মতো সকল বাসকে এক ছাদের নিচে আনতে যাত্রীদেরও নিয়ম মেনে চলায় অভ্যস্ত হতে হবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আজ শেষ হচ্ছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। শেষ দিনে অনলাইনে পাওয়া যাচ্ছে ট্রেনের 30 মার্চের টিকিট। অগ্রিম টিকিট বিক্রির খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, 14 মার্চ শুরু হওয়া রেলের অগ্রিম অনলাইন টিকিট বিক্রি শেষ হচ্ছে আজ 20 মার্চ। আজ পাওয়া যাচ্ছে 30 মার্চের অগ্রিম টিকিট এবং যেটি আমরা জানতে পেরেছি যে গত 7 দিন ধরে আসলে অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং এবার যেটি করা হচ্ছে শতভাগ অনলাইনে করা হয়েছে এবং এই 7 দিন মানুষ অনলাইনেই আসলে টিকিট কিনেছেন। সেক্ষেত্রে কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারগুলোতে আমরা আসলে যেটি দেখিয়েছি এখানকার যে চিত্র সেটি একদমই ফাঁকা এবং যেহেতু আগে থেকেই বলা হয়েছে যে কাউন্টারে কোনো টিকিট দেওয়া হবে না, সেক্ষেত্রে আসলে এখানে তেমন কোনো ভিড় ছিল না এবং আজকেও সেই একই চিত্র। তবে পাশাপাশি কিছু মানুষের ভিড় বেড়েছে, যে যাত্রা তারা অনেকেই করছেন ঈদের অগ্রিম যেতে চাচ্ছেন, যে টিকিট পাওয়া যাচ্ছে না বা টিকিট না পাওয়ার যে ভোগান্তি, সেই ভোগান্তি যাতে পোহাতে না হয় সেক্ষেত্রে অনেকেই আগে ভাগে ঢাকা ছাড়ছেন। সেই যাত্রী কিছুটা বেড়েছে এবং সেই যাত্রীগুলো ঢাকা ছাড়ছেন এবং রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে আসলে যেটি জানিয়েছে যেহেতু 30 তারিখ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে, সেক্ষেত্রে যেহেতু রেল কর্তৃপক্ষ আগেই বলেছে 1 এপ্রিল ঈদ ধরেই তারা বিক্রি করেছে, সেক্ষেত্রে 31 মার্চ এবং যেটি বলেছে যে চাঁদ দেখা সাপেক্ষে আসলে 31 মার্চ 1 এবং 2 এপ্রিলের টিকিট তারা বিক্রি করবে এবং আরও যেটি জানিয়েছে যে যাত্রী সাধারণের অনুরোধে যে 25% স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে, সেই স্ট্যান্ডিং টিকিটগুলো বিক্রি করা হবে স্টেশনে, অর্থাৎ যেদিন যেই ট্রেন ছাড়বে সেই ট্রেন যাত্রার শুরুতেই সেই স্টেশন থেকেই আসলে ছাড়া হবে এবং সেই স্টেশনে আগে থেকেই টিকিট কেটে সেই যাত্রীগুলো স্ট্যান্ডিং টিকিট যেতে পারবে। তো অর্থাৎ যেটি বলা চলে যে আজকে আনুষ্ঠানিকভাবে যে 7 দিন অনলাইন টিকিট অর্থাৎ অগ্রিম টিকিট বিক্রি চলছিল সেটির কার্যক্রম আজকের শেষ হচ্ছে এবং আজকে দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের টিকিট দেওয়া হবে। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। সময় সংবাদে আরও থাকছে। পানির খুব কষ্ট, আমরা পুকুরের পানি খাই। প্রত্যেকের বাড়ি কারণ না কারণ এই পানিবাহিত রোগগুলো প্রায় ঘরে ঘরে লেগেই থাকে। একটু পানির ব্যবস্থা করলে জনগণ খাই একটু বাঁচতে পারতাম। সুপেয় পানি পেতে মাইলের পর মাইল পাড়ি, 3 দশকে 100 কোটি টাকা খরচেও সংকট কাটেনি খুলনা উপকূলে। বৃষ্টির পানি সংরক্ষণে দীর্ঘমেয়াদী প্রকল্প নেওয়ার পরামর্শ। পণ্য প্যাকিং ও ওয়্যারহাউস নির্মাণ ছাড়াই উদ্যোগ নেওয়ার পর 3 মাসেও চালু হচ্ছে না সিলেট বিমানবন্দর থেকে কার্গো সার্ভিস। একের পর এক তারিখ পরিবর্তন করেই চলছে সিভিল এভিয়েশন। তবে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ বিমান। অন্যদিকে কার্গো সেবার জন্য ঢাকা সিলেট যোগাযোগ ব্যবস্থা ও পণ্য সংরক্ষণ অবকাঠামো নিয়ে আশঙ্কায় ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট।
প্রায় 2 কোটি টাকা ব্যয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো সার্ভিসের সব ব্যবস্থাপনা তৈরি হলেও ঝুলে যাচ্ছে বাস্তবায়ন। 3 বছর আগেই অবকাঠামো নির্মাণ, পরীক্ষা নিরীক্ষার স্ক্যানিং মেশিন বসানো সহ সব ধরনের কাজ শেষ করে সিলেট বিমানবন্দর কর্তৃপক্ষ, কিন্তু নানা জটিলতায় তা আটকে আছে বছরের পর বছর। সবশেষ চলতি বছরের জানুয়ারিতে চালু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বেবিচোক নতুন পরিকল্পনার কথা জানিয়েছিল চলতি মাসে, কিন্তু তাতেও দেখা দিয়েছে আশঙ্কা। আইকাও থেকে একটা অনুমোদন লাগে, সেই সার্টিফিকেশনের জন্য ওয়েট করছে। আমরা খুবই আশাবাদী যে মার্চের ফার্স্ট উইকে নাহলে সেকেন্ড উইকে ফুল অপারেশনাল স্টার্ট। এদিকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে কার্গো সার্ভিসের সব ধরনের সেবা দিতে প্রস্তুত বলে জানিয়েছে বাংলাদেশ বিমান। সিলেট থেকে বিশ্বের যে কোনো গন্তব্যে বিমানযোগে পণ্য পরিবহনের ক্ষেত্রে সেবা দেওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ্যাজ এ গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট সম্পূর্ণ প্রস্তুত। আমরা আমাদের দিক থেকে আমাদের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ওয়াইজ আমাদের RA3 ডেজিগনেটেড এরিয়া, যেটা কিনা ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি কর্তৃক একটা নির্ধারিত বাধ্যবাধকতা, সেটারও কাজ আমরা সম্পূর্ণ করেছি। ACC 30 সহ সব কাজ আমরা সম্পূর্ণ করেছি। মূলত সিলেট অঞ্চলের প্যারিশেবল পণ্য রপ্তানি প্রাথমিকভাবে মূল লক্ষ্য বেবিচকের, কিন্তু বাণিজ্যিকভাবে ঢাকার পরে সিলেট এয়ারপোর্টকে কার্গো সার্ভিসের দ্বিতীয় অপশন হিসেবে তৈরি করা হলেও ব্যবসায়ীরা বলছেন যোগাযোগ সহ নানা সংকটের কথা। আমাদের মূলত ফ্যাক্টরি বেসগুলো হলো তো আপনার ঢাকা, গাজীপুর বা মানে কুমিল্লা এবং চিটাগাং, মূলত আমাদের বেস কিন্তু ফ্যাক্টরির এখানে। এটা আমার জন্য মানে ধরেন কম্পেয়ার টু ইন্ডিয়া ইট ইজ বেটার। ঢাকা টু সিলেটের রাস্তার অবস্থা খারাপ, এয়ারপোর্টের বা কার্গো ওয়্যার হাউসে আমি পাঠাচ্ছি, তাহলে এইখানে কাস্টমারের যে আমার প্যাকিং, আমার এইখানের যেই টোটাল আমার গুডসের যে নিরাপত্তা, সেটা আমি ফুল আমার ফ্যাক্টরি থেকে আমি সেটা দিছি, কিন্তু আমার এয়ারপোর্টে গিয়ে সেখানে আমার নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই ইন বিটুইন কিন্তু আমিও জানতেছি না যে আমার মালটা নষ্টভাবে বাইরের কাছে যাচ্ছে নাকি না প্রপার শেপে যাচ্ছে। তথ্য বলছে ব্যবসায়িকভাবে লাভ ক্ষতির হিসাব না কষেই সিলেট বিমানবন্দরে নির্মাণ করা হয়েছে কার্গো অবকাঠামো। পণ্য স্ক্যানিংয়ে 2টি এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম বা EDS মেশিনের মধ্যে অচল হয়ে রয়েছে একটি। এছাড়া এখনও কার্গো সার্ভিসের অনুমতিও মেলেনি আইকাও থেকে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। খুলনার উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট বেড়েই চলেছে। সংকট নিরসনে 3 দশকের বেশি সময় ধরে সরকারি বেসরকারি নানা উদ্যোগ আর শত কোটি টাকা বাজেট বরাদ্দ হলেও তার টেকসই হয়নি। বিশেষজ্ঞদের মত, শুধু বর্তমান নয়, ভবিষ্যতের কথা চিন্তা করে স্থায়ী সমাধানে নজর দিতে হবে, তবে ভূগর্ভস্থ ও ভূপরিস্থ পানির প্রাপ্যতা নিশ্চিতে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। গ্রামের মেঠোপথ ধরে লাইন দিয়ে পানি সংগ্রহ করতে ছুটছেন প্রত্যন্ত অঞ্চলের নারীরা। দেশের দক্ষিণ উপকূলের মানুষের এই সংগ্রামের চিত্র পাল্টেনি 3 দশক ধরে, বরং কোথাও কোথাও সংকট আরো বেড়েছে। একই সমস্যায় যোগ হয়েছে নতুন এলাকাও। কলের পানি টক, কলের পানি খাতে পারি না, পানির পিপাসার জ্বালায় ফারান্ডা বার হয়ে যায়, না খেলে তোমার জীবনই বাঁচে না, এই পানির পরে আমাকে নির্ভর। বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য বলছে, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার 9 উপজেলার অন্তত 48টি ইউনিয়নের 3 লাখেরও বেশি পরিবার সুপেয় পানি সংকটে। এসব স্থানের কোথাও নারীদের 2 থেকে 3 কিলোমিটার পথ হেঁটে, কোথাও আবার তাও না পেয়ে পুকুরের অনিরাপদ পানি সংগ্রহ করতে হচ্ছে। রান্না করে খাই, এমনি খাই, পানিতে আলো নানা রকমের পোকামাকড় হয়, পাতা পড়ে, ডায়রিয়া, আমাশয়, যেগুলো পানিবাহিত রোগ সেগুলো লেগেই থাকে কারণ না কারোর ঘরে। পানির ব্যবস্থা করলে জনগণ খাই একটু বাঁচতে পারতাম। সুপেয় পানি সংকট নিরসনে গত 5 বছরে 3 উপকূলীয় জেলায় 600 কোটি টাকার বেশি ব্যয়ে সরকারি 8টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এছাড়া 16 থেকে 20টি বেসরকারি সংস্থা আরও অর্ধশতাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে। এসব প্রকল্পে অন্তত 10 ধরনের প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করা হয়, তবে দীর্ঘমেয়াদে ফল পাওয়া যায়নি কোনো প্রকল্পে। সমস্যাটার সমাধান দীর্ঘস্থায়ী এবং টেকসই সমাধান করতে পারি, সেটার বিষয়ে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ করছে। দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের জন্য, টেকসই সমাধানের জন্য সাধারণ প্রযুক্তির সলিউশন, ওই বৃষ্টির পানি সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব পড়ছে, রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। সুপেয় পানির সংকট নিরসনে বর্তমানে 3 উপকূলীয় জেলায় 3টি সরকারি প্রকল্প চলমান আছে। সুপেয় পানির এই সংকট শুধুমাত্র পরিবেশগত সমস্যা নয়, মানবিক সংকটও বটে। অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে এখন থেকেই ভূগর্ভস্থ ও ভূ উপরস্থ পানির প্রাপ্যতা নিশ্চিতে আরও গবেষণা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এখন সময়ের দাবি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। পটুয়াখালীর দুমকিতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ, পলাতক আছে অপর অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে ভুক্তভোগী দুজনকে আসামি করে থানায় মামলা করেছে। এজাহার অনুযায়ী 18 মার্চ সন্ধ্যায় নানির বাড়িতে যাওয়ার সময় কিশোরীকে পথে একা পেয়ে জোরপূর্বক একটি বাগানে নিয়ে ধর্ষণ করে দুই আসামি সাকিব ও সিফাত মুন্সি। পরে ভুক্তভোগী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। মামলার পর পুলিশ সাকিবকে গ্রেফতার করেছে। সময় সংবাদে আরও থাকছে। তৃতীয় দফায় পাস করলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশের সাবেক অধিনায়ক বল করতে পারবেন সব ধরনের ক্রিকেটে। ঈদের কেনাকাটা সারতে অনেকেই আসছেন জুয়েলারির দোকানে। দাম অনেক বেশি বললেও সাধ্যমতো কিনছেন তারা। বিক্রেতারা বলছেন বছর ব্যবধানে এবার স্বর্ণালংকার বিক্রি কমেছে 30 থেকে 40%। নারী রঙের শোভাবর্ধনে বরাবরই কদর ধরে রেখেছে স্বর্ণালংকার। আর্থিক দুঃসময়ের সঙ্গী হিসেবেও বছর জুড়ে সমাদর রয়েছে মূল্যবান এই ধাতুর। উৎসবে যার চাহিদা বাড়ে খানিকটা। অলংকার মেয়েদের খুব পছন্দের জিনিস। বাজেট যতটুকুনি হোক ঈদের সময় শপিং তো করতেই হবে, ফ্যামিলির জন্য, নিজের জন্য, এটা তো ভালো লাগা। দুঃসময়ের অ্যাসেট হিসেবে চিন্তা করি। শখটা পূরণ হলো, আবার আমার খারাপ সময়ের জন্য এটা আমি একটা অ্যাসেট হিসেবে কিনলাম। ঠিক 1 বছর আগে 1 ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম ছিল 1,11,000 টাকা, যার বর্তমান বাজার মূল্য 1,54,945 টাকা। এর সঙ্গে রয়েছে 5% ভ্যাট আর 6% মজুরি খরচ। উৎসব রাঙাতে তাই এবার অনেক হিসাব কষেই স্বর্ণালংকার কিনতে হচ্ছে বলে জানান ক্রেতারা। গোল্ডের তো জাকাত আছে, সেগুলো হিসেব করে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়। একবার জায়গা 10 বার ভাবতে হয় যে এটা কিনতে পারবো কি কিনতে পারবো না। বিক্রেতারা বলছেন উচ্চ মূল্যের কারণে এবার তাদের বিক্রি নেমেছে প্রায় অর্ধেকে। খুব উচ্চবিত্ত যারা, তারা হয়তো শৌখিনতার ক্ষেত্রে কিছু কেনাকাটা করতেছে। তো এই বছর বেচাকেনা 30-40% বেচাকেনা কমে যাচ্ছে। অনেক দিন আছে আমরা বউনি করতে পারি না। দেশের বর্তমান পরিস্থিতি, সে অবস্থায় মানুষ তো অনেকেই টাকা পয়সা হাতে নেই বা বের করতেছে না। নগদ টাকায় কেনা বেচার চেয়ে পুরনো অলংকার বদল করে নতুন ডিজাইনের গহনা কেনার প্রবণতা বেশি বলে জানান দোকানিরা। আনইউজুয়াল গোলগুলা বর্তমান বাজার দর অনুযায়ী বিনিময় করে কাস্টমার গহনা নিচ্ছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে সুখবর পেলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক সাকিব। ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে তৃতীয়বারের মতো পরীক্ষা দেন তিনি। অবশেষে ফলাফল আসে, সেই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেটে ম্যাচ খেলার সময় অবৈধ ঘোষণা হয় সাকিবের বোলিং অ্যাকশন। প্রথমবার লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বোলিং অ্যাকশন পরীক্ষা দিলেও সেবার উতরাতে পারেননি পরীক্ষায়। এরপর চেন্নাইয়ে দ্বিতীয় দফায় অকৃতকার্য হয়ে তার অ্যাকশন। এবার বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করায় যে কোনো পর্যায়ে ক্রিকেটে বোলিং করতে বাধা নেই সাকিব আল হাসানের। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে 24 ফুটবলার নিয়ে ভারত গেল বাংলাদেশ দল। প্রথমবারের মতো লাল সবুজ দলের সঙ্গে বিমান ধরেছেন হামজা চৌধুরী। ভারত থেকে জয় নিয়ে দেশে ফিরতে চান তপু সোহেলরা। এদিকে মাত্র একদিন অনুশীলন করেই দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন হামজা। ভারত ম্যাচের একদিন আগেই ঘোষণা হবে 23 সদস্যের স্কোয়াড। দেশের ফুটবলে নতুন সূর্যোদয়, সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জ। অ্যাওয়ে ম্যাচ খেলতে বিগত সময়েও দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। তবে এবারের ভারত যাত্রাটা বিশেষ, কারণ প্রথমবারের মতো লাল সবুজ দলের সঙ্গে যে বিমান ধরছেন হামজা দেওয়ান চৌধুরী। বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সমর্থকদেরও উপচে পড়া ভিড়। শুধু হামজাকে এক নজর দেখার প্রয়াস। ভিড় ঠেলে এগিয়ে এলো টিম বাস। যে হামজাকে নিয়ে এত আলোচনা, তিনিই নামলেন সবার আগে। এরপর একে একে তাকে অনুসরণ করলেন জামাল, তারিক, মিতুলরা। যেন নতুন কান্ডারি খুঁজে পেল বাংলার ফুটবল। বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়ে কিংস অ্যারেনায় প্রথমবারের মতো অনুশীলন করেছে হামজা চৌধুরী। ভারত ম্যাচের আগে আরো 3টি অনুশীলন সেশন পাবেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। তবে প্রথম অনুশীলনেই মানিয়ে নিয়েছেন দলের সঙ্গে। হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরে খেলতেছে। ও এত বড় টপ প্লেয়ার, ওর মধ্যে ওই জিনিসটা নাই যে ও একটা বড় লেভেলে খেলে দেন আমাদের সাথে খেলতেছে। ওর মধ্যেই এই জিনিসটা কাজ করতেছে না। অনুশীলন মাঠ থেকে ড্রেসিং রুম, হামজার অন্তর্ভুক্তির প্রভাব পড়েছে ফুটবলারদের মন মানসিকতায়ও। একে তো প্রতিপক্ষ ভারত নিয়ে বাড়তি উন্মাদনা, তার উপর হামজাকে সঙ্গী করে বছরের প্রথম ম্যাচটা জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চায় ফুটবলাররা। আমরা জানতে পেরে যে ইন্ডিয়ার সাথে আমাদের খেলা এবং ফার্স্ট ম্যাচ, এবং আমাদের ট্রেনিং ক্যাম্পটাও শুরু হয় অনেক আর্লি এবং অনেক সময় নিয়ে। চিন্তা ভাবনা হলো উইনিং মেন্টালিটি। তো এইভাবেই আমরা আগাচ্ছি এবং এইভাবেই আমরা খেলতে যাচ্ছি। জয় দিয়ে যেন শুরু করতে পারি, হামজাকে যেন
জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি, যারা আমরা লোকাল প্লেয়ার আছি, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। ভারত ম্যাচের আগে প্রস্তুতির জন্য দীর্ঘ সময় পেয়েছে লাল সবুজ দল। বাংলাদেশের ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে ভারত বড় জয় পেলেও তা নিয়ে চিন্তিত নন হাবিয়ার কাবরেরার শিশুরা। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। আমাদের সাথে যে হামজা আসাতে আমাদের আপনারাই দেখছেন অ্যাটমসফিয়ার কিন্তু অলমোস্ট সব চেঞ্জ। তো আমি মনে করি সেই জিনিসটাকে আমাদের কিন্তু একটা বাড়তি উদ্দীপনা যোগাচ্ছে। আমার মনে হয় এটা যে ইনশাল্লাহ আমাদের একটা ভালো রেজাল্ট। 24 ফুটবলার নিয়ে ভারত গেলেন হাবিয়ার কাবরেরা। ম্যাচের আগের দিন ঘোষণা করবেন 23 সদস্যের স্কোয়াড। দেশের অনুশীলন শেষে দল থেকে বাদ পড়েছেন পিয়াস আহমেদ নুভা, তাজ উদ্দিন ও আরিফ হোসেন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা জামায়াতের। সুষ্ঠু ভোটের দাবি। বিকেলে এলডিপি দিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ। আমার সব সাইড গ্লাস বাইরে ভাঙছিল, ওদের ব্যবহারই ভালো না। এটা প্রতিনিয়ত হচ্ছে, আর এটা আমার মনে হয় কখনো এটা রোধ করা পসিবল না। এবং বাসের রং বদলালেও পাল্টায় না অভ্যাস। যত্রতত্র যাত্রী তুলে বাড়তি ভাড়া আদায়। হতাশা কাটছেই না রাজধানীবাসীর। সরকারি মালিকানা ভিত্তিক কোম্পানি গঠনের তাগিদ। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।